মাঝরাতে রুদ্রকে ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে থাকতে দেখে আমি চমকে উঠলাম। এটা কি সত্যিই রুদ্র, নাকি আমার ভ্রম? আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্নই হবে। এটা রুদ্র হতেই পারে না। মাঝরাতে রুদ্র আমাদের বাসায় আসবে, এটা অসম্ভব। রুদ্রর দিকে তাকিয়ে কানার মতো হাঁটতে গিয়ে চেয়ারে পা লেগে গেল। রুদ্র আমার কাছে, হয় রুদ্র আমাকে ধরে ফেললো। এবার বুঝতে পারলাম এটা স্বপ্ন না সত্যি। এটা বোঝা মাত্রই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। যে লোক রাত 10টার পরে কাউকে ফোন দেয় না, সেই লোক নাকি মাঝরাতে আমাদের বাসায় এসেছে, এটাও দেখার বাকি ছিল। পর মুহূর্তে রুদ্র দম শুনে কেঁপে উঠলাম। তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো? এত বড় একটা চেয়ার, সেটাও দেখতে পারছো না? এখন যদি তুমি এখান থেকে পড়ে যেতে কি হতে পারতো ভাবতে পারছো? তোমার কোনো আইডিয়া আছে আমি তোমাকে নিয়ে কতটা টেনশনে থাকি? তুমি কবে একটু নিজের কেয়ার নিতে শিখবা? রুদ্র আমার আরেকটু সন্নিকটে আসতে কারো আসার শব্দ শুনে আমাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। হালকা একটু কেসে সোফায় গিয়ে বসে পড়েন। আব্বু আর ভাইয়া এসে রুদ্রর বিপরীত পাশের সোফায় বসে রুদ্রর সাথে কিছুক্ষণ কথা বলে আব্বু রুমে চলে যায়। আব্বু হাই প্রেশারের রুগী, বেশি রাত জাগলে আবার প্রবলেম হয়। ভাইয়ার একটা ফোন আসে, ভাইয়া উঠে চলে যায়। আম্মু অতি দ্রুত এসে রুদ্রের সামনে উপস্থিত হয়। আম্মুর হাতে সবজি কাটা ছুরি। আম্মু এখন রান্না করছে। রান্না করবেই না কেন? একমাত্র বোনের একমাত্র ছেলে, তার উপর একমাত্র মেয়ের জামাই, কত আদরের। তাহার খাতির যত্নে কি কমতি রাখতে পারে? অবশ্যই না। আম্মু ব্যস্ত হয়ে পড়লো রুদ্রকে জিজ্ঞেস করতে সে কি খাবে না খাবে। অবশ্য আম্মু সবই জানে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস ছেলেটা একা একা বসে বোরিং ফিল করছে, কোথায় একটু কথা বলবি তা না, ওখানে দাঁড়িয়ে আছে। হসপিটাল করে এত পথ জার্নি করে আসছে, কিছু লাগবে কি না এসবও তো জিজ্ঞেস করতে পারিস। তোর মাথায় কোনো দিন বুদ্ধিশুদ্ধি হবে না। আমি হাবলার মতো আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু হঠাৎ এমন অদ্ভুত বিহেভ করছে কেন সেটাই বুঝতে পারছি না। আর ওনাকে হসপিটাল করে এতটা পর জার্নি করে আসতে আমি বলেছিলাম? যত সব ডং। আম্মু আরেকবার চোখ গরম করে তাকাতে আমি সুর করে গিয়ে রুদ্রের পাশে বসে পড়লাম। আম্মু চলে যেতে রুদ্র একেবারে আমার গা ঘেঁষে বসে পড়ে। আমি বিরক্তিকর চাহনি ওনার দিকে নিক্ষেপ করি। আমি কাট গলায় বলি, আপনি এখানে কেন এসেছেন? মাঝরাতে কেউ কারো বাসায় আসে? আমার বউ এখানে আর আমি এখানে আসবো না? এটা হতে পারে? আমার শ্বশুর বাড়ি, আমি যখন ইচ্ছা তখন আসবো, তোমার কি? আমি এর আগে হিসিয়ে বললাম, মাঝরাতে এই বাসে এসে কি প্রমাণ করতে চাইছেন? আমাকে ছাড়া আপনি থাকতে পারেন না? আপনি বউ পাগল হয়ে গেছেন? আমার জন্য আপনার ভালোবাসা উতলাইয়ে পড়তেছে? আমার কোমর চেপে ধরে উনি আমাকে আর একটু নিজের সাথে মিশিয়ে নিলেন। আমি ওনার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি, অস্বস্তিতে হাঁসফাঁস করছি, বারবার এদিক ওদিক তাকাচ্ছি। কেউ যদি চলে আসে আর আমাদের এভাবে দেখে ফেলে, তাহলে মান সম্মান আর থাকবে না, সব প্লাস্টিক হয়ে যাবে। রুদ্র আমার কানের কাছে মুখ নিয়ে এসে মোহনীয় কণ্ঠে বলল, এরকম একটা সুন্দরী বউ ঘরে থাকলে যে কেউই পাগল হবে। উনি আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ভাইয়া এদিকে আসতে দেখে উনি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসলেন। সেই সুযোগে আমি সেখান থেকে উঠে চলে আসলাম। জামাই আদর কাকে বলে, কত প্রকার, কি কি, সেটা আজকে উনি ভালো করেই টের পেয়েছেন। উনি রুমে এসেই চার হাত পা মিলে বিছানায় শুয়ে পড়েছেন। তোমার মা আজকে আমাকে 4 মাসের খাবার একসাথে খাইয়ে দিছে। ওহ গড, ব্যাঙের মতো না, আমার পেটটাও ফেটে যায়। ওনার কথা শোনা মাত্র আমি হেসে দিলাম। উনি আতশোয়া হয়ে বসলেন, আমার এক হাত ধরে টেনে ওনার কাছে নিয়ে আসলেন। আমার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিলেন। কানের কাছে মুখ নিয়ে এসে পিস করে বললেন, আমার ওপর কি জাদু করেছো বলো তো? তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারি না। সব কিছু ফাঁকা লাগে। আমার কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। হুট করেই ওনাকে প্রশ্ন করে বসলাম, আপনি আমাকে ভালোবাসেন? এই প্রশ্ন করাটা অনেকটা বাচ্চামো হয়ে গেল। যেখানে উত্তরটা জানা সেখানে প্রশ্ন করাটা বৃথা। ওনার উত্তরটা যে নেগেটিভ হবে সেটা তো আমি জানি। ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তোমাকে আগে সহ্য করতে পারতাম না, আর এখন তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। তুমি আমার বদ অভ্যাস হয়ে গেছো।
প্রিয় বদ অভ্যাস, যেটা ছাড়া এক মুহূর্ত আমার পক্ষে থাকা সম্ভব না। তুমি আমার অস্তিত্বে মিশে গেছো। তুমিহীনে এই আমি প্রাণহীন। বেঁচে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন, নিঃশ্বাস নেওয়ার জন্য তোমাকে প্রয়োজন। কোনোদিন তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলে জানবে হার্টের ডক্টর এর হার্টটাও তুমি নিয়ে যাবে। যেদিন তুমি থাকবে না, জেনে রেখো এই রুদ্র নামক ব্যক্তিটাও আর থাকবে না। ওনার মোহনীয় কণ্ঠে আমি একটা ঘোরের মাঝে চলে গেলাম। নিজে থেকে আমি ওনার আরেকটু কাছে চলে গেলাম, ওনার বুকে মাঝে মাথা রাখলাম। উনি আমার মাথায় শব্দ করে চুমু খেলেন। আবেশে আমি চোখ বন্ধ করে নিলাম। আমি ওনাকে জড়িয়ে ধরেই শুয়ে পড়লাম। উনি আমাকে জড়িয়ে ধরেই শুয়ে পড়লেন। সকাল থেকে আম্মু ভীষণ ব্যস্ত। উনি খাবেন আর কি খাবেন এটা নিয়ে। অলরেডি 2বার ব্রেকফাস্ট করা হয়ে গেছে রুদ্র। উনি আমার দিকে অসহায় চোখে তাকিয়েছেন। আমি ওনার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছি। আমাকে খাবার নিয়ে জোর করে মুখে খাবার ঠুসে দেওয়া। দেখুন এখন কেমন লাগে। আম্মু এক একটা রেসিপি রান্না করছে আর রুদ্রকে খাইয়ে যাচ্ছে। আব্বু অলরেডি বাজারে চলে গেছে। রুদ্র হসপিটাল যেতে চেয়েছিল, কিন্তু আম্মু সাপ না করে দিয়েছে। এখন কোথাও যাওয়া চলবে না। আব্বুকে অফিসে যেতে দেয়নি। ভাইয়া হাই তুলতে তুলতে সে সোফায় বসলো। ভাইয়াকে দেখেই রুদ্র বলে ওঠে, তোমার নাকি কি হয়েছে? গতকাল থেকে লক্ষ্য করছি নাকটা কেমন যেন লাগছে। কি আর হবে, তোমার ওই দজ্জাল বউ ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিয়েছে। ভাই এই মেয়েরা কেমনে সহ্য করো? মাইয়া মানুষ মানেই প্যারা। একে দেখে আমার বিয়ে করার শখ মিটে গেছে। সারা জীবন আবিয়েতে থাকবো, তবুও কোনো মেয়েকে বিয়ে করব না। তোমাকে কোনো মেয়ে বিয়ে করতে হবে না। এক কাজ করো, তুমি একটা ছেলেকে বিয়ে করে ফেলো। কথাটা বলে আমি ভাইয়ার দিকে দাঁত কেলিয়ে তাকাই। ভাইয়া মুখ কালো করে সোফায় বসে রয়েছে। ভাইয়া হয়তো ভুলে গিয়েছিল আমার সামনে বেফাস কথা বলা মানেই পেশে যাওয়া। ভাইয়া মুখ কালো করেই বলে, তোর মতো মির্জাফর আমি জীবনে দেখি নেই। আজকে 2 দিন হয়েছে রুদ্র সাথে ফিরে এসেছি। এসেই দুজনের কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রুদ্র হসপিটাল নিয়ে বিজি, আর আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত। রুদ্র আমাদের বাসা থেকে এসে ময়মনসিংহ চলে গেছে। হসপিটালে জরুরি কাজের জন্যই ময়মনসিংহ যাওয়া। ওখানে গিয়ে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন। রুদ্র এতটাই ব্যস্ত যে 1 মিনিটের মতো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই। কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমার প্রতি ওনার খেয়াল রাখা, কেয়ার করা একটুও কমেনি। হয়তো কাছে থেকে নিজে এসব করতে পারেন না, তবে দূর থেকেই আমার খেয়াল রাখছেন। আমার প্রতি বিন্দুমাত্র অনীহা উনি দেখান না। আমার কখন কি লাগবে সব কিছুর খেয়াল রাখছেন। মামনিকে ফোন করে আমার খাবারের নজরদারি করেন। টাইমে আমাকে ফোন করে খাবারের কথা মনে করিয়ে দেওয়া। সারাদিন কর্মব্যস্ততার পরও আমার আবদার রাখতে রাতে আমার সাথে ফোনে কথা বলা। অন্যান্য কপোদিদের মতো হয়তো ঘন্টায় ফোনে কথা বলেন না, তবে মিনিট 5 আমার সাথে যতটুকু কথা বলেন ততটুকুই আমার জন্য এনাফ। ওনার ঢাকায় ফিরতে আরও 3-4 দিন লাগবে, তাই রুদ্র আমাকে আমাদের বাসায় চলে যেতে বলেছে। উনি এখন এখানেই নেই, আর আমি একা একা কলেজে যাবে সেটা উনি হতে দিতে পারেন একদমই না। আমাদের বাসায় চলে গেলে ভাইয়া কলেজে দিয়ে আসতে পারবে, আবার নিয়ে আসতেও পারবে। আমি ব্যাগ গুছিয়ে নিলাম। ভাইয়া আমাকে নিতে আসছে। ভাইয়া নিজেও জানে না কি ফেরায় নিতে আসছে। একবার শুধু বাসায় যাই, ভাইয়ার জীবন জ্বালাময় প্যারাময় করে দিব। বুড়ো হয়ে গেছে, এখনো বিয়ে করে না। মেয়েদের লাইন লাগিয়ে দিব। আমারও দেখার আছে বিয়ে না করে যায় কই। মিনিট 10 মাঝে কলিং বেল বেজে উঠলো। বুঝতে পারলাম ভাইয়া এসেছে। আমি ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বের হলাম। মামনিকে বলে ভাইয়ার সাথে বেরিয়ে এলাম। ভাইয়া ব্যাগ নিয়ে আগে হাঁটছে, আর আমি ভাইয়ার পিছন হাঁটছি। ভাইয়াকে জ্বালানোর জন্য আমি একটু উচ্চ স্বরে গেয়ে উঠলাম, বাবা আমার কি বিয়ে হবে না বাবা? ভাইয়া পিছন ফিরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে আমি চুপ হয়ে গেলাম। ভাইয়ার সামনে তাকাতে আমি হেসে দিলাম। ভাইয়াকে কিছুদিন ধরে আব্বু বিয়ের কথা বলছে, কিন্তু তার এক কথা, সে এখন কিছুতেই বিয়ে করবে না। ভাইয়াকে বিয়ের কথা বলতেই এখন ভাইয়া রেগে যাচ্ছে। গত মিনিট 20 যাবৎ জ্যামে আটকে আছি। এতক্ষণ ধরে জ্যামে আটকে আছি, কিন্তু জ্যাম ছাড়ার নামগন্ধ নেই। অসহ্য লাগছে। এত বোরিং টাইম পাস করা যায়? ভাইয়াকে একটু জ্বালালে কেমন হয়? হুট করে ভাইয়াকে জ্বালানোর একটা আইডিয়া মাথায় চলে আসলো। আইডিয়াটা মন্দ না। আমি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ করে দেখতে পেলাম অতীব সুন্দরী রমণী বসে আছে একটা ছেলের বাইকের পিছনে।
দেখেই বোঝা যাচ্ছে দুজন প্রেমিক প্রেমিকা, দুজনকে একসাথে মানিয়েছে। আমি ভাইয়াকে উদ্দেশ্য করেই বললাম, দেখ তো ভাইয়া, মেয়েটা দেখতে কেমন অসাধারণ না? আমার বউ হলে কিন্তু মন্দ হবে না। ভাইয়া আমার দিকে বিরক্তি সাহন নিক্ষেপ করে, তোর কোনো কমন সেন্স নেই? দুজনকে দেখেই বোঝা যাচ্ছে প্রেমিক প্রেমিকা, আরেক বেটার প্রেমিকাকে ধরে বেঁধে আমার বউ বানিয়ে দিচ্ছিস। তুমি আমাকে বকা দিলে, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই আপু ভাইয়া আমার মতিগতি বোঝার চেষ্টা করে আমাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আমি ভাইয়াকে না জ্বালালে তো আমার পেটের ভাত হজম হবে না। ওই আপুটার ইশারায় জিজ্ঞেস করলো আমি তাকে বলছি কিনা। আমি মাথা নেড়ে হাঁ বুঝালাম। ভাইয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি মিষ্টি এসে বললাম, আপু তোমাদের যুগলবন্দিটা অসাধারণ, তোমরা দুজন মেড ফর ইচ আদার, সারা জীবন এমনি হাসি খুশি থেকো। আপুটা মিষ্টি হেসে বলল, দোয়া করো। অবশ্যই। এবার ভাইয়াটা এদিকে ফিরে তাকালো, আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ পিচ্ছি। আমরা দুজন মেড ফর ইচ আদার নাকি জানি না, তবে ও আমার জীবনে এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দিয়েছে। আমাদের একসাথে পথ চলা প্রায় 3 বছরের। এই 3 বছরে ও কখনো আমার হাত ছেড়ে যায়নি, সব সময় আমার পাশে থেকেছে। ভাইয়া আপনাদের মতো ভালোবাসার মানুষগুলোও দেখতে ভালো লাগে। ওই রাস্তার গাড়িগুলো ছেড়ে দেওয়ার আপু আর ভাইয়াটা চলে গেল। যাওয়ার আগে আমাকে ভাই বলে গেল। আমি এবার ভাইয়ার দিকে দাঁত কেলিয়ে তাকালাম। ভাইয়া বুকে হাত দিয়ে বসে আছে। তোর জন্য না জানি আমি কোনদিন হার্ট অ্যাটাক করে ফেলি। হার্ট অ্যাটাক করলেও সমস্যা নেই, আমার জামাই দিয়ে তোমাকে ফ্রি চিকিৎসা করিয়ে দিব। আমি অনেক মহান ব্যক্তি, বুঝছো? তোমার মতো খানদানি ফকিরদের একটু হেল্প করতেই পারি। একের পর এক মেয়ে দেখিয়ে আমি ভাইয়াকে বিরক্ত করে যাচ্ছি। হঠাৎই আমার চোখ আটকে গেল একটা মেয়ের উপর। আমি এর আগে এত সুন্দর মেয়ে দেখিনি। আপুটা সব দিক দিয়ে পারফেক্ট, এক কথায় অসাধারণ। ভাইয়াকে মেয়েটা দেখানোর পর ভাইয়া একটা কথাই বলেছিল, মাশাআল্লাহ। এরপর ভাইয়া আর কোনো কথা বলেনি, নির্বিকার তাকিয়ে আছে ওই আপুটার দিকে। আপুটাও আর চোখে বারবার এদিকে তাকাচ্ছে। ততক্ষণে জ্যাম ছেড়ে দিয়েছে। আমি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে আপুটার দিকে তাকিয়ে বললাম, আপু আপনাকে আমার ভাইয়ার অনেক পছন্দ হয়েছে। আপুটা কিছু বলল না, শুধু মুচকি হাসলো। আমি ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়ার ঠোঁটের কোণায় আলতো হাসি। তার মানে ভাইয়ার মেয়ে পছন্দ হয়েছে, না হলে এতক্ষণ আমাকে 2-3টে ধমক মারত। রুদ্রকে একের পর এক কল দিয়ে যাচ্ছি, কিন্তু উনি আমার কল রিসিভ করছেন না। 10 বারের মাথায় কল রিসিভ করলেন। সরি পিচ্ছি, ফোনটা গাড়িতে ছিল আর আমি হসপিটালে ছিলাম, তাই তোমার কল রিসিভ করতে পারিনি। প্লিজ রাগ করো না। সরি এগেন। ইটস ওকে, এতবার সরি বলতে হবে না। আমি আপনার কে হই যে আপনার উপর রাগ করব? আপনার উপর রাগ করার কোনো অধিকার আমার নেই। পিচ্ছিটার বুঝি অভিমান হয়েছে, তো মহারানীর রাগ ভাঙানোর জন্য এই অদম কি করতে পারে? আমার অভিমান ভাঙাবেন আপনি? আপনার এত সময় আছে? আপনি তো মহাব্যস্ত। এই অতি তুচ্ছ রমণীর অভিমান ভাঙানোর সময় কি আপনার হবে? একটু থেমে অভিমানী গলায় বললাম, আপনি কি বুঝতে পারেন না কেউ একজন আপনার ফোনের অপেক্ষায় সারাদিন বসে থাকে? আপনার কণ্ঠস্বর কর্ণগোচর করার জন্য কারো বক্ষস্থলী চিনচিন ব্যথা হয়? আপনার চিন্তায় সারাদিন বিবর থাকে কেউ একজন, নাকি আপনি বুঝেও না বুঝার ভান করে থাকেন? অভিমানী ফাঁকিয়া তো অভিমান করলে চলে? তোমাকে তো বুঝতে হবে তোমার বর একজন ডক্টর, তার উপর কত দায়িত্ব। তোমার বরের উপর আস্থা রেখে বেঁচে আছে কতগুলো পরিবার। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার কি ইচ্ছে করে না তোমার সাথে একটুখানি সময় কাটানোর, তোমার কোলে মাথা রেখে রাত জেগে গল্প করতে? কিন্তু আমি নিরুপায়। নিজের দায়িত্বটা আমি অবহেলা করতে পারি না। বুঝতে পারছো আমার কথা? আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। অরিয়াপুর সাথে কি আপনার এখনো যোগাযোগ হয়? হুট করেই উনি চুপ হয়ে গেলেন। উনি নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই কর্ণগোচর হচ্ছে না। নিস্তব্ধ পরিবেশে বিকট একটা আওয়াজ হলো। পরপর কয়েকটা গাড়ির চাকার শব্দ হলো। আমার আর কিছু কর্ণগোচর হলো না। কয়েক সেকেন্ডের জন্য আমি থমকে গেলাম। ফোনটা হাত থেকে পড়ে গেল। ওনার কিছু হয়নি তো, এই ভাবনা মাথায় আসতে আমার নিঃশ্বাস আটকে আসছে।
বিছানার উপর থেকে দ্রুত ফোনটা হাতে তুলে নিলাম, ওনাকে অনবরত ফোন করতে লাগলাম, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডাকলাম। আমার চিৎকার শুনে ছুটে আসলো ভাইয়া, আব্বু, আম্মু। ভাইয়া বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, আমি চিৎকার কেন করলাম। কথা বলতে আমার কষ্ট হচ্ছে, কথাগুলো যেন সব আমার গলায় আটকে আসছে, যেন কেউ আমার গলা চেপে ধরে আছে। আমি ঠোঁট নাড়িয়ে কোনো মতে রুদ্রর কথাটুকু বললাম। ভাইয়া কতটুকু আমার কথা বুঝলো তা আমার বোধগম্য হলো না। ভাইয়া পর মুহূর্তে কাউকে ফোন করতে ব্যস্ত হয়ে গেল। যতটুকু বুঝলাম ভাইয়া রুদ্রকে ফোনে ট্রাই করছে। রুদ্রকে ফোনে না পেয়ে ভাইয়া ছুটে নিজের রুমে চলে গেল। কিয়ৎক্ষণ অতিবাহিত হতে ভাইয়া হাতে করে একটা ডায়েরি নিয়ে আমার রুমে আসলাম। ডায়েরি থেকে কারো নাম্বার ফোনে তুললো। ভাইয়া ফোন করতে করতে ব্যালকনিতে চলে গেল। কিছুক্ষণ পর ব্যালকনিতে কিছু পড়ার শব্দ শুনে আমি আব্বু আম্মু ছুটে গেলাম। ভাইয়ের ফোনটা 3 টুকরো হয়ে ব্যালকনিতে ছড়িয়ে আছে, আর ভাইয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু অনবরত জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু ভাইয়া কোনো কথা বলছে না, যেন ভাইয়া বাক শক্তিহীন হয়ে গেছে। আমি ভাইয়াকে 2 হাতে আঁকড়ে ধরে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, রুদ্রর কোনো খবর পাওয়া গেছে কিনা। ভাইয়া আমার দিকে অশ্রুসিক্ত চোখে তাকালো। আমি ভাইয়ার অশ্রুসিক্ত চোখ দুটো দেখে 2 পা পিছিয়ে গেলাম। শুধু একটা কথাই মনে হচ্ছে, রুদ্রের কিছু হয়নি তো। আম্মু আরেকবার জিজ্ঞেস করতে ভাইয়া ভাঙ্গা ভাঙ্গা গলায় উত্তর দিল, কোনো ডক্টরের গাড়ির উপর নাকি গাছ পড়েছে, গাড়ি থেতলে গেছে। গাড়ির ভিতর যে ডক্টরটা ছিল তিনি আর বেঁচে নেই, ওনারও সারা শরীর থেতলে গেছে। অক্ষি কঠোর থেকে চোখ দুটো বেরিয়ে এসেছে, পা দুটো কেটে আর কিছু আমার কর্ণগোচর হলো না। চোখের সামনে সব কিছু সাবসা হয়ে এলো। বড় মুহূর্তের মাঝে ঢলে পড়লাম। জ্ঞান ফিরলে নিজের চোখের সামনে শুভ্র রংটা কিছুই দেখতে পেলাম না। মস্তিষ্কে শুধু একটা কথার প্রতিধ্বনি হচ্ছে, রুদ্রের কিছু হয়নি তো, রুদ্রের কিছু হতে পারে না। কিছুক্ষণ পর অনুভব করতে পারলাম আমার মাথা কেউ আলতো হাতে সম্পূর্ণ নিজের বক্ষপিঞ্জরে চেপে ধরে আছে। নাকে ঠেকছে খুব পরিচিত একটা পারফিউমের স্মেল। মাথাটা তুলে লোকটার মুখ দেখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। মাথাটা বারবার লাগছে, মাথা তুলতে খুব কষ্ট হচ্ছে। মাথা তোলার বৃথা চেষ্টা না করে ঘাড় কাত করে মুখটা দেখার চেষ্টা করলাম। কাঙ্ক্ষিত মুখটা দৃষ্টিগোচর হতে কয়েক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। আমি এক হাত বাড়িয়ে রুদ্রর গালে এক পাশে হাত রাখলাম। কি নিষ্পাপ মুখশ্রী, ঘুমন্ত মুখশ্রী দেখে আমি এক জনম কাটিয়ে দিতে পারবো অনায়াসে। আমার বিশ্বাসই হচ্ছে না রুদ্র আমার চোখের সামনে শুয়ে আছে। আমি শুয়ে শুয়ে ওনাকে দেখতে লাগলাম। আমি হালকা নড়েচড়ে উঠতে রুদ্র চোখ দুটো উন্মুক্ত হয়ে গেল। রুদ্র আমার সামনে উপস্থিত আছে, এটা আমার অনুভূতি হতেই সমস্ত ব্যথা যন্ত্রণা উপেক্ষা করে দ্রুত উঠে বসলাম। আমাকে তড়িঘড়ি করে উঠে বসতে দেখে রুদ্র আমার সাথে উঠে বসলো। উনি কিছু বলার আগে আমি 2 হাতে ওনার মুখটা আগলে নিলাম। এটা আপনি না? আপনিই তো আমার সামনে বসে আছেন, তাই না? আপনার কিছু হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আপনার, রিল্যাক্স, আমার কিছু হয়নি। আমি জানতাম আপনার কিছু হতে পারে না, আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। জানেন ভাইয়া বলছিল আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আর নেই। এটা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আপনার কিছু হলে আমি সত্যিই মরে যেতাম। আপনাকে ছাড়া এই পৃথিবীর অক্সিজেনও আমার কাছে বিষাক্ত লাগে। বিশ্বাস করুন, আপনার কিছু হলে আমি সত্যিই মরে যেতাম। উনি আমার অদর জড়ায় আঙ্গুল রেখে চুপ করিয়ে দিলেন। হুশ, একদম চুপ, আর কোনো কথা নয়। আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, আই এম অলরাইট। ইচ্ছে করছে থাপ্পায়া তোমার গাল লাল করে দিই। আমার সামনে বারবার মরে যাওয়ার কথা বলতে তোমার বুক কাঁপছে না? আমি ওনার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার সাথে কথা বলতে বলতে হঠাৎ তাকিয়ে দেখি রাস্তার পাশের মোটামুটি বড় সাইজের গাছ মরমর করে ভেঙে পড়ছে। অ্যাকচুয়ালি ওই রাস্তাটার 2 পাশেই সারিবদ্ধভাবে গাছ লাগানো। চোখের পলক ফেলার আগে গাছটা ভেঙে একটা গাড়ির উপর পড়ে যায়। আচমকা এমন ঘটনাটায় আমি স্তম্ভিত হয়ে যাই। দ্রুত ব্রেক কষতে গিয়ে আমার ফোনটা জানালা দিয়ে ছিটকে বাইরে পড়ে যায়। আমার গাড়ির সাথে সাথেই আরও কয়েকটা গাড়ি থামে। সবাই ডিউটি শেষে বাসায় ফিরছিল। তাদের মাঝে একজন পুলিশকে ফোন দেয়।
আমরা কয়েকজন মিলেই গাছটা সরানোর ট্রাই করছিলাম। ততক্ষণে পুলিশ চলে আসে। পুলিশের স্টেশনটা পাশেই ছিল। এত কিছুর মাঝে আমি তোমাকে ফোন করার কথা বেলামন ভুলে গিয়েছিলাম। যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনিও একজন ডক্টর ছিলেন, আমাদের সিনিয়র ডাক্তার। অনেক ভালো মানুষ ছিলেন। আসুন ওনার এমন হৃদয় বিদারক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। ওনার ওয়াইফ আছে? হ্যাঁ, স্যারের ওয়াইফ আছে। ওনাকে আমি যতবার দেখছি ততবারই ওনাকে ভীষণ শান্ত দেখছি। কখনো কারোর সাথে ঝগড়া করতে দেখি নাই, কারোর সাথে কখনো উচ্চস্বরে কথা বলতে শুনিনি। উনি নিচস্বরে নমনীয় কণ্ঠে কথা বলেন। আর আজকে ওনার এক অশান্ত রূপ দেখে আসলাম। পাগলের মতো চিৎকার করে কাঁদছেন। এটাই তো স্বাভাবিক। ওনার জায়গায় তো আজকে আমিও থাকতে পারতাম। এটা ভাবতেই আমার বুক কেঁপে উঠছে। কার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা না শুনে মাথা টাতা ফাটিয়ে বসে আছো। যদি সত্যি এটা আমি হতাম তাহলে তো জানি তুমি কি করতে। একদম বাজে কথা বলবেন না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আপনি একদম ঠিক আছেন। মাথায় চিনচিন ব্যথা অনুভব হতে মুখ দিয়ে অস্পষ্ট বেশি হলো। আমি মাথা চেপে ধরলাম। আমাকে কুকিয়ে উঠতে দেখে রুদ্র আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মাথা কি বেশি ব্যথা করছে? ডক্টর ডাকবো? আপনি এত ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। কতটুকু ঠিক আছো তা তো দেখতেই পারছি। দুইবার মাথায় আঘাত পেলে। আমি পুনরায় ওনার বুকে মাথা এলিয়ে দিলাম। উনিও পরম যত্নে আমাকে দু হাতে আগলে নিলেন। তুমি কবে নিজের খেয়াল নিতে শিখবে বলো তো? আজকে যদি তোমার মাথা ব্যালকনির রেলিংয়ে না লেগে তুমি ব্যালকনি থেকে পড়ে যেতে, তাহলে কি হতো ভাবতে পারছো? এটা ভাবলেই আমার হাত পা থরথর করে কাঁপে। আল্লাহর রহমতে আজকে একটুর জন্য তোমার বড় কোনো দুর্ঘটনা হয়নি। খুব মনোযোগ দিয়ে রুদ্র ছবি আঁকছে। আমি এত ভালো আর্ট করতে পারি না, কোনো দিন সেরকম করে শেখাও হয়নি। ছবি একটি শখের পাশে হুট করেই আজকে ইচ্ছে হলো ওনার ছবি আঁকার। আমি বরাবরই নিজের ইচ্ছেকে বেশি প্রাধান্য দিই, তাই তো পড়াশোনার খেয়ে ছবি আঁকতে বসেছি। সিঁড়িতে দুবদা পায়ের আওয়াজ শুনে বুঝতে পারলাম রুদ্র এসেছে। সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। নিজের সবটুকু মনোযোগ দিয়ে আমি ছবি আঁকতে ব্যস্ত। উনি রুমে আসলেন। ওনার উপস্থিতি বুঝতে পেরেও কিছু বললাম না। উনি নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য নিজের হাতের ফাইলটা দুফ করে আমার সামনে টেবিলে রাখলেন। আমি ওনার দিকে তাকালাম না, যেন আমার সব ধ্যান জ্ঞান এই ছবি আঁকার মাঝে। উনি মুখ দিয়ে বিরক্তিকর শব্দ উচ্চারণ করলেন, তবুও আমার কোনো হেলদোল নেই। হঠাৎ উনি আমার সামনে থেকে খাতাটা টেনে নিলেন। আমি বিরক্ত হয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখ দেখে আমার বিরক্ত ভাবটা কেটে গেল। উনি হয়তো এতক্ষণ খেয়াল করেননি যে আমি পড়াশোনা রেখে ছবি আঁকাচ্ছিলাম, কিন্তু হয়তো আগে থেকেই রেগেছিলেন। ওনার উপস্থিতি বুঝতে পেরেও আমি কিছু বলি নাই রেখে রেগে গিয়েছেন। এখন তো আরও রেগে গেলেন। ওনার মুখ দেখে আমি চুপসে গেলাম। উনি খাতা থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আমি ভয়ে গুটিসুটি মেরে বসে রইলাম। উনি রাগে দাঁত চেপে বললেন, পড়াশোনা বাদ দিয়ে ছবি আঁকা হচ্ছে? এতক্ষণ এমন একটা ভাব করছিলেন যেন পড়াশোনা করে পৃথিবী উদ্ধার করে ফেলছেন। আপনি পড়াশোনা করবেন কেন? আপনি তো সব পারেন, আপনি তো সব জানতা। আপনার তো পড়াশোনা করার দরকার নেই। এত বই টেবিলে সাজিয়ে রেখে লাভ কি? সব বই বিক্রি করে দিন। কষ্ট করে কলেজ যাওয়ার কি দরকার? কলেজ যাওয়াও বন্ধ করে দিন। উনি রাগের গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেলেন। ওনার রিয়াকশন দেখে আমি হতভম্ব হয়ে বসে রইলাম। আমি ভেবেছিলাম উনি কেমন রিয়াকশন দিবেন, আর এখন উনি রিয়াকশন দিলেন। উনি রেগে থাকলেও পড়াশোনা নিয়ে এভাবে কখনো বলেন না। আজকে তো কলেজ যাওয়ার বন্ধ করে দিতে বলেছেন। হাউ স্ট্রেঞ্জ। আমি ডিনার করে রুমে আসতে উনি গম্ভীর গলায় বলে উঠলেন, আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, তাই তোমাকে ঘুরিয়ে ফেঁসিয়ে না বলে সরাসরি বলছে ডক্টর ইফাদের থেকে দূরে থাকবে, যতটা সম্ভব কথা কম বলবে, ক্লাসের বাইরে তো একদমই কথা বলবে না। তুমি আমার কথা বুঝতে পারছো? না বোঝার মতো তো আমি কিছু বলছেন না। আপনি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছেন, আর আমি একজন বাঙালি, তাই আপনার কথা না বোঝার মতো কোনো কারণ আমি দেখছি না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না ইফাত স্যারকে নিয়ে আপনার সমস্যাটা কোথায়? ইফাত স্যারকে আপনার কোনো ফাঁকা
দানে মই দিয়েছে। তুমি বুঝবে না, বোঝার কথাও না। তুমি তো আর আমার জায়গায় নেই, তাই আমার সমস্যাটা তুমি বুঝতে পারবে না। তুমি যদি ছেলে হতে আর তোমার যদি আমার মতো সুন্দরী একটা বউ থাকতো, তাহলে বুঝতে পারতে আমার সমস্যাটা ঠিক কোথায়। আপনি ঠিক কী মিন করতে চাইছেন বলুন তো? কিছু না, তোমাকে আমি যেটা বলেছি সেটা মাথায় থাকলেই চলবে। এখন ঘুমাবো, আসো। আজকে কলেজ আসছি, রুদ্র আসতে দিতে চাইছিল না, আমি জোর করেই আসছি। এমনি একদিন মিস করছি, আর মিস করা যাবে না। কিন্তু অসাবধানতার বশত রুদ্র যেটার আশঙ্কা করছিল ঠিক সেটাই হয়ে গেল। আমার মাথার সাথে ত্রয়ীর মাথা সহজুড়ে লেগে গেল। আঘাতপ্রাপ্ত স্থানে পুনরায় আঘাত হওয়ার কারণে সাথে সাথে ব্লিডিং শুরু হয়ে যায়। তখন ইফাত স্যার ক্লাস নিচ্ছিলেন। ব্যথায় আমার চোখ মুখ কুঁচকে গেল। একটু জোরে আওয়াজ করে উঠলাম। সবার দৃষ্টি আমার দিকে। ত্রয়ী ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইফাত স্যার এগিয়ে আসার আগে রুদ্র কোথা থেকে যেন ছুটে আসেন। উনি এসেই আমার সামনে হাঁটু গেড়ে বসে মাথা ধরে চেক করা শুরু করে দিয়েছেন। রুদ্র অস্থির হয়ে বলে ওঠেন, এই তোমার কি বেশি ব্যথা করছে? দেখো, একদম ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কিছু হবে না। উনি আমার একটু ব্যথা পাওয়াতে কেমন অস্থির হয়ে পড়েছেন। আমি ভয় পাচ্ছি না, কিন্তু উনি যে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছেন সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। ওনার হাত পা থরথর করে কাঁপছে। এর মাঝে একজন নার্স ছুটে আসে ফার্স্ট এড বক্স নিয়ে। রুদ্রের হাতে ফার্স্ট এড বক্স দিতে গেলে রুদ্র সরে যায়। চোখের ইশারায় নার্সকে বলে ব্যান্ডেজ করে দিতে। নার্সটা একটু অবাক হয়ে তবুও কিছু বলে না। এদিকে রুদ্রর কাণ্ড দেখে আমার ব্যথার কথা বেলমালুন ভুলে গেলাম। এত বড় ডক্টর হয়েও নাকি সামান্য ব্যান্ডেজ চেঞ্জ করতে হাত পা কাঁপছে। এতক্ষণে খেয়াল হলো আমি এখন হসপিটালে, আর উনি আমার ক্লাসে বসে এমন ফাগলামো করে যাচ্ছেন। আমি একবার সবার দিকে চোখ বুলালাম। সবার মুখে ভাব দেখে যতটুকু আন্দাজ করতে পারলাম কেউই রুদ্রের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে না। সবাই এখন আমার মাথায় আঘাত পাওয়া নিয়েই ব্যতিব্যস্ত। শুধু ইফাত স্যার ছাড়া। ওনার মুখে অন্যরকম একটা বিরক্তির ছাপ। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি রুদ্রের উপস্থিতি এখানে সহ্য করতে পারছে না। উনি আরও বেশি বিরক্ত ওনার ক্লাসে পারমিশন না নিয়ে ঢোকার কারণে। নার্সটা ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়ে চলে যায়। আমার বিল্ডিং বন্ধ হতে দেখে রুদ্র শান্ত হয়। উনি আমার দিকে চোখ ফাঁকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, আজকে কলেজে আসতে নিষেধ করেছিলাম না? কিন্তু আপনি আমার কথা শুনবেন কেন? আপনি তো এখন অ্যাডাল্ট, নিজের লাইফের ডিসিশন নিজে নিতে শিখে গেছেন। ওনার ধমকে আমি কেঁপে উঠলাম। ত্রয়ী কেঁদে কেঁদে এসে বলল তার বেখেয়ালির জন্য এমন হয়েছে। উনি ত্রয়ীর কথা শুনলেন না। সবার সামনে আমাকে কোলে তুলে নিলেন। সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় অস্বস্তিতে রুদ্রের বুকে মাথা গুঁজে দিলাম। ওনাকে যদি বলি নামিয়ে দিতে, উনি আমার কথা শুনবেন না, উল্টো দু চারটা ধমক দিয়ে দিতে পারেন। উনি বাসায় আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলেনি। আমার খেয়াল রাখাই কোনো ত্রুটি রাখেনি। যখন যেটা দরকার সেটা হাতের কাছে এগিয়ে দিচ্ছেন, সময় মতো খাবার খাইয়ে দিচ্ছেন, কিন্তু সমস্তটা করছেন নিঃশব্দে। মুখ দিয়ে টু শব্দও করছেন না। আমি ওনার সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু উনি ওনার সিদ্ধান্ত অটল, আমার সাথে কথা বলবেন না। উনি আমাকে মেডিসিন খাওয়াতে আসলে আমি ওনার হাত ধরে টান দিয়ে আমার উপর ফেলে দিই। আচমকা কেমন হয়তো উনি নিজেকে সামলাতে না পেরে আমার উপর পড়ে যান। উনি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে উঠতে নিলে সাথে সাথেই আমি ওনার কলার চেপে ধরি। কলার চেপে ধরে ওনাকে নিচে ফেলে আমি ওনার উপর উঠে আসি। মুখ সিরিয়াস ভাব নিয়ে বললাম, এই ছেলে, আপনার এত ভাব কোথা থেকে আসে? হ্যাঁ, দেখছেন না এই সুন্দরী রমণী আপনার সাথে কথা বলার জন্য মুড়িয়ে হয়ে আছে? আপনি জানেন না সুন্দরী রমণীদের উপেক্ষা করলে অভিশাপ লাগে, রূপের অভিষেক? উনি একটু হাত কাত হয়ে আমাকে ওনার নিচে ফেলে দেয়। ওনার কলার থেকে দু হাত ছাড়িয়ে আমার হাত দুটো ওনার এক হাতে বিছানার সাথে চেপে ধরেন, আর এক হাত দিয়ে কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলেন, এই সুন্দরী রমণীর রূপের অভিশাপে তো সেই কবেই আমি জ্বলে পড়ে ছাই হয়ে গেছি। আজকে আর কলেজ যাওয়া হয়নি। কলেজের ক উচ্চারণ করতে উনি আমার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন। এই দৃষ্টি উপেক্ষা করে আর কলেজে যাওয়ার কথা বলার সাহস আমার হয়নি। সারাদিন রুমে বসে কাটানো যায় নাকি? ওনার বুক সেলফে হাত দেওয়া হয়নি কোনোদিন। উনি বারণ করেছেন তেমনটা নয়, কিন্তু সময়ের অভাবে কখনো বুক সেলফটা দেখা হয়নি। আমি বই প্রেমী হওয়ার সত্ত্বেও থাকে সাজিয়ে গুছিয়ে রাখা বইগুলো কখনো ছুঁয়ে দেখা হয়নি।
বিছানায় বসে ডিভাইস করছিলাম কোন বইটা পড়া যায়। এখানের বেশিরভাগ বই মেডিকেলের বই, সায়েন্স ফিকশন, পৃথিবীর বিখ্যাত অমর মনীষীদের আত্মজীবনী আর বিজ্ঞান ভিত্তিক বই। এত বইয়ের মাঝে আমার নজর আটকে গেল এক্ষণে থাকা হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাসের বইটায়। আমি বরাবরই উপন্যাস প্রেমী। বইটা নেওয়ার জন্য বুক সেলফের কাছে গেলাম। বইটা সবার উপরে থাকে, কিছুতে হাত লাগিয়ে পাচ্ছিলাম না। একটা চেয়ার নিয়ে এসে চেয়ারে উঠে বইটা নিলাম। বইটা হাতে নেওয়ার পরপরই কেমন যেন একটা প্রশান্তি অনুভব হচ্ছে। এই উপন্যাসটা পড়ার ইচ্ছা আমার অনেক দিনের, কিন্তু আম্মুর জন্য পড়া হয়ে ওঠেনি। ব্যালকনিতে রাখা ডিবানে আরামসে বসে পড়লাম। বইটা ওপেন করতে বইয়ের ভিতর থেকে কিছু কাগজ বেরিয়ে এলো। কাগজ বললে ভুল হবে, ছবির মতো লাগছে। কৌতূহলবশত ছবিগুলোতে হাত দিলাম। ছবিগুলো আমার চক্ষুগোচর হওয়া মাত্রই দুনিয়া অন্ধকার হয়ে এলো। চোখ দুটো অশ্রুতে টইটুম্বুর হয়ে ঝাপসা হয়ে আসছে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে, মাথা বন বন করছে। একটা মেয়ের সাথে রুদ্রর কিছু হাস্যোজ্জ্বল ছবি। জানি মেয়েটা রুদ্রর প্রাক্তন প্রেমিকা অরিয়াফু। অরিয়াফু দেখতে মাশাআল্লাহ, ওনার রূপের প্রশংসা যতই করি ততই কম হবে। এজন্যই হয়তো রুদ্র অরিয়াফুর প্রেমে পাগল ছিল। অরিয়াফু যতই রুদ্রর প্রাক্তন হোক না কেন, আমি তো রুদ্রের সাথে ওনাকে মানতে পারছি না। আমি ব্যতীত অন্য কাউকে আমি রুদ্রের পাশে কল্পনাও করতে পারি না। আমি বরাবরই নিজের জিনিস নিয়ে পসেসিভ, যা আমার তা আমারই। তার দিকে কারো নজর আমি সহ্য করতে পারি না। আর যদি সেটা হয় আমার প্রিয় জিনিস, তাহলে সেটার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি সহ্য করতে পারি না। এই মুহূর্তে রুদ্রর পাশে আমি অরিয়াফুকে সহ্য করতে পারছি না। তাদের এই ক্লোজ ছবিগুলো আমার অন্তর জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দিচ্ছে। বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনে সব কিছু আমার জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দিতে ইচ্ছে করছে। একটা লাইটার নিয়ে এসে এক এক করে ছবিগুলো জ্বালিয়ে দিতে লাগলাম। দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনে ফুটছে রুদ্র আর অরিয়াফুর ভালোবাসাময় স্মৃতিগুলো। সেই সাথে পৈশাচিক আনন্দ হচ্ছে আমার। কোনো মেয়ে তার হাজবেন্ডের পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারে না, সেখানে আমি কি করে পারবো? ডাক্তারবাবু, আপনার এই হাসি আমার বুকের মাঝখানটায় গিয়ে লাগছে। কই, আমি তো কোনোদিন আপনার এই স্নিগ্ধ হাসি দেখিনি। এই স্নিগ্ধ হাসি কি শুধু অরিয়াফুর জন্যই বরাদ্দ, নাকি স্নিগ্ধ হাসির মালিকানা শুধু অরিয়াফুর নামে? যে অরিয়াফু চলে যাওয়ার সাথে সাথে হাসিটাও নিয়ে গেছে, আমি কি আপনার এক টুকরো স্নিগ্ধ হাসির কারণ হতে পারি না? নাকি সুই অধিকার আমার নেই? হিংসা জিনিসটা বরাবরই আমি ঘৃণা করতাম। আজকে আমার ভীষণ হিংসে হচ্ছে অরিয়াফুকে। আপনার ভালোবাসার একমাত্র ভাগিদার কেন অরিয়াফু হলো? আপনার একটু ভালোবাসা পাওয়ার অধিকার কি আমার নেই? অন্তর্দহনে অনেক জ্বলেছি, এবার আপনাকেও অন্তর্দহনে জ্বলতে হবে। এতদিন রিয়ার ভালোবাসা দেখেছেন, এখন থেকে রিয়ার ইগনোরেন্স দেখবেন ডাক্তারবাবু। রুদ্রর ডাকে হুঁশ এলো। ছবিটা প্রায় পুড়ে গিয়েছিল। হাতে লাগার আগে রুদ্র ছবিটা হাত থেকে ফেলে দিয়েছেন। হাতে হালকা একটু ছেঁকা লেগেছে, কিন্তু এই ব্যথা উপলব্ধি হচ্ছে না, কারণ এই ব্যথার থেকেও মনের ব্যথা আজ প্রখর। তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো? আমি যদি এখন না আসতাম কি হতে ভাবতে পারছো? এসব কি পোড়াচ্ছিলে? আগুন এখনই তোমার ওড়নায় লেগে যাচ্ছিল। যদি ওড়নায় লেগে যেত তাহলে তাহলে আর কি হতো? আমি আগুনে জ্বলসে যেতাম, আমার কোনো অস্তিত্ব থাকতো না। শাট আপ, আর একটা কথাও বলবে না। মৃত্যুকে তুমি হেলাফেলা মনে করো? হাত দেখি দাও। দেখতে হবে না। উনি আমার কথা শুনলেন না, জোর করে হাত টেনে নিলেন। হাত লাল হয়ে গেছে। হাতের কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ? আসো, অয়েন্টমেন্ট লাগিয়ে দিই। আমি ঝাড়া মেরে ওনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। লাগবে না অয়েন্টমেন্ট, আমারটা আমি বুঝে নিব। আমি নিজের খেয়াল রাখতে জানি, আপনাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। কথাগুলো বলি একদণ্ড ওনার সামনে দাঁড়ালাম না, সোজা রুম থেকে বেরিয়ে এলাম। আমি ওনার সাথে তো এমন বিহেভ করতে চাইনি। হুট করে আমার কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। আজকে উনি হসপিটাল থেকে অনেক আগিয়ে এসেছেন, হয়তো আমার জন্যই। সারাদিন ওনার আশেপাশে যাইনি, ওনার সাথে একটু শব্দও করিনি। উনি অবশ্য আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমি পাত্তা দিইনি। ডিনার করার পর পাক্কা 2 ঘন্টা ড্রয়িং রুমে বসে টিভি দেখেছি। অবশ্য ডিনার করার সময় উনি আমাকে প্রচুর ঝালিয়েছেন। আমি ওনার বিপরীতমুখী হয়ে বসায় বারবার পা দিয়ে খোঁচাচ্ছিলেন। 2 ঘন্টা পর মামনি এসে টিভি অফ করে দেয়।
আমাকে বকাঝকা দিয়ে রুমে পাঠিয়ে দিল। রুমে এসে দেখি উনি বিছানায় আতশোয়া হয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছেন। আমি ওনাকে না দেখার মতো করে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে ওনার সামনে গুড়গুড় করছি, কিন্তু উনি একেবারের জন্য আমার দিকে তাকালেন না। আমার রাগ হলো ভীষণ। আমি ঠাস করে রুমের লাইট অফ করে দিলাম। উনিও সাথে সাথে ল্যাপটপটা অফ করে বেডসাইড টেবিলে রেখে দিলেন। আমি বিছানায় শুতে গেলে উনি আমার হাত টেনে ধরেন। হাত ছাড়ানোর চেষ্টা করতেই উনি ধমক দিয়ে বলে ওঠেন, একদম না, একদম হাত ছাড়ানোর চেষ্টা করবে না। সারাদিন ধরে তোমার অনেক ভাব দেখেছি। উনি একবার বাম দিকে তাকালেন, তারপর আমার দুই গেলে ওনার দুই হাত রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে, এমন করছো কেন? আমি আবার ওনার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে উনি এক হাত দিয়ে আমার কোমর চেপে ধরেন, আমাকে নিজের সাথে চেপে ধরেন। একদম দূরে যাওয়ার চেষ্টা করবে না। সারাদিন অনেক দূরে দূরে থেকেছ, এখন সময় কাছাকাছি থাকার। বাই এনি চান্স তুমি আমার কাছে থাকার জন্য এরকম করছো না তো? তুমি দূরে যাওয়ার চেষ্টা করবে আর আমি তোমাকে কাছে টেনে নিব। আমি নাক ফুলিয়ে ওনার দিকে তাকাই। আমার নাক ফোলানো দেখে উনি হেসে দিলেন। কুল কুল, এত রাগার কিছু হয়নি, আমি তো জাস্ট মজা করছিলাম। রাগলে কিন্তু তোমাকে মন্দ লাগে না। এই ধরো, রাগলে তোমার নাকটা লাল হয়ে যায়। ছাড়ুন তো আপনি আমাকে। একদম ছাড়বো না, পারলে তুমি নিজেকে ছাড়িয়ে নাও। কি হয়েছে তোমার, বলবে না আমায়? কেউ কিছু বলেছে তোমায়? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আসো? আমি কি কোনো ভুল করেছি যার জন্য তুমি আমার উপর রেগে আসো? আমি নিজেকে সামলাতে ব্যর্থ হলাম। ওনাকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে দিলাম। হঠাৎ এভাবে কেঁদে দেওয়ায় উনি হকচকিয়ে গেলেন, পরক্ষণে অস্থির হয়ে পড়লেন। আমাকে এভাবে কাঁদতে উনি কখনো দেখেননি, তাই হয়তো একটু বেশিই অস্থির হয়ে পড়েছেন। এই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আপনার সব ভালোবাসা অরিয়াফুর জন্য, তাই না? অরি নামটা শুনেই মনে হলো উনি থমকে গেলেন। হাত আটকে গেল আমার চুলের বাজে। আমি ওনাকে ছেড়ে দিয়ে উঠে বসলাম। ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি তো শুধু আপনার অভ্যাস। অরিয়াফু আপনার ভালোবাসা, আপনার ভালোবাসা, হাসি, সুখ সবই তো অরিয়াফুর। উনি আমার বাহু চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলেন, কি তখন ধরে অরিয়াফু অরিয়াফু করে যাচ্ছ? অরিকে চেনো তুমি? কতটুকু জানো ওর সম্পর্কে? অরিয়াফু আপনার প্রাক্তন। ওনার হাত জোড়া থেমে গেল। উনি আমাকে ছেড়ে দূরে সরে বসলেন। উনি অন্যদিকে তাকিয়ে ভার কয়েকবার নিঃশ্বাস নিলেন। আমার দিকে না তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, এসব তুমি জানলে কি করে? তোমাকে অরির কথা কে বলেছে? আপনি আজও আমাকে কিছু বলবেন না? প্রত্যেকবার আপনি সূক্ষ্মভাবে প্রশ্নটা এড়িয়ে যান। আমি আর এসব মানতে পারছি না। আজ আপনি এসব আমাকে বলবেন, না হলে সত্যি সত্যি আমি এই বাসা ছেড়ে চলে যাব। আমার আর অরির পরিচয়টা হয়েছিল কলেজে পড়াকালীন। পরিচয় বললে ভুল হবে, ও নিজে এসে শুধু আমার পরিচয় জেনে নিয়েছিল। আমি ওর সম্পর্কে কিছু জিজ্ঞেস করিনি। ইনফ্যাক্ট নামটা পর্যন্ত জিজ্ঞেস করিনি। হুট করে আমি কারোর সাথে মিশে যেতে পারি না। অপরিচিত কারোর সাথে কথা বলতেও আমার ভালো লাগে না। অরির সাথে মিশার বা ওর পরিচয় জানার কোনো ইচ্ছে বা প্রয়োজন আমার ছিল না, কারণ আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল। আমাদের ফ্রেন্ড সার্কেল মোট 5 জনের। রুনা আর ইলান তো ছিলই, আরও 2 জন আছে, তারা দেশের বাইরে থাকে। আমি বরাবরই পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলাম। প্রয়োজন বাদে আমার ফ্রেন্ড সার্কেলের বাইরের কারোর সাথে আমি কথা বলতাম না। আমি ক্লাসে কখনো ফ্রেন্ডদের সাথে সার্কেলের কারোর সাথে বসতাম না, কারণ ফ্রেন্ডরা একসাথে বসলে কথা হবে, এটাই স্বাভাবিক। কথা না হলে সেটা অস্বাভাবিক। আর ক্লাস চলাকালীন কেউ আমাকে ডিস্টার্ব করুক, সেটা আমার পছন্দ ছিল না। আমার অপছন্দের কাজটাই অরি করতো। আমাকে ক্লাসে অরি বরাবরই ডিস্টার্ব করতে, প্রচণ্ড ডিস্টার্ব করতো। বিরক্ত হয়ে স্যারকে বিচার দিতে গিয়েও দিতাম না, কারণ একটা মেয়ে আমাকে ডিস্টার্ব করে, ব্যাপারটা হাস্যকর। একদিন আমি কড়াকড়িভাবে নিষেধ করে দিই আমাকে যেন ক্লাসে বিরক্ত না করে। ক্লাসে বিরক্ত করা ছেড়ে দিলে নতুন ওয়েতে আমাকে বিরক্ত করা শুরু করে। কলেজ শেষে আমি লাইব্রেরিতে বসে বই পড়তাম। আমার ওই 2 বন্ধু হোস্টেলে থাকতো, তাই তারা কলেজ ছুটি হওয়ার পরপরই চলে যেত, কারণ সময় মতো না গেলে খাবার পাবে না। রুনা আর ইলান যেত ঘুরতে, তাই আমি একাই লাইব্রেরিতে বসে বই পড়তাম। লাইব্রেরিতে এসে বিরক্ত করা শুরু করে। আমি আমার পাশে বসে বক বক করতাম।
এভাবে কিছুদিন চলে। ও একা একাই কথা বলতো, আমি কখনো অরির কথার প্রত্যুত্তর করতাম না। প্রথম কিছুদিন ভীষণ বিরক্ত হতাম, বিরক্তি প্রকাশও করতাম, কিন্তু আমার বিরক্তিটাকে পাত্তা দিত না। আস্তে আস্তে ওর বকবক করাটা আমার ভালো লাগতে শুরু করে। ওর বকবক শোনা আমার রোজকার রুটিন হয়ে গিয়েছিল। হুট করে ও একদিন আমাকে প্রপোজ করে বসে। উনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম ওনার পরবর্তী কথাগুলো শোনার জন্য। উনি কিছু বলছেন না দেখে অধৈর্য হয়ে আমিই বলে উঠলাম, কি হলো, চুপ করে গেলেন কেন? এরপর কি হলো সেটা বলুন। আপনি কি অরিয়াপুর প্রপোজ অ্যাকসেপ্ট করেছিলেন? কথাটা বলার পর আমি বুঝতে পারলাম উনি কতটা বোকামি করেছে। প্রপোজের অ্যাকসেপ্ট না করলে প্রাক্তন প্রেমিকা কীভাবে হবে? আসলেই বিখ্যাত আবাল। তাই তো আবাল মার্কা প্রশ্ন করি। উনি আমার দিকে মৃদু হেসে বললেন, সহ্য করতে পারবে পরের কথাগুলো? কষ্ট হবে না তোমার? কেন পুরনো ঘটনা ঘেটে নিজের কষ্ট বাড়াতে চাইছ? প্লিজ আপনি বলুন। সবটা না জানলে আমার কষ্ট বাড়বে, বই কমবে না। এখন যদি না জানি তাহলে আক্ষেপ থেকে যাবে। রোজ আমি একটু একটু করে জ্বলবো। রোজ রোজ জ্বালার থেকে একবারে জ্বলা ভালো না? উনি একটা লম্বা শ্বাস ফেলে বললেন, তুমি বড্ড জেদি। যেটা করবে বলে ঠিক করো, ঠিক সেটাই করো। ও আমাকে প্রপোজ করেছিল সবার সামনে ক্যান্টিনে, তাই ওকে রিজেক্ট করতে পারিনি। সবার সামনে একটা মেয়েকে রিজেক্ট করা সেই মেয়েটার জন্য কতটা অসম্মানজনক তুমি নিশ্চয়ই বুঝো। আমি কিছু না বলে ক্যান্টিন থেকে বেরিয়ে আসি। এরপর কেটে যায় কিছুদিনের মাঝে। অরিয়ার আমার সামনে আসেনি, ইনফ্যাক্ট কলেজেও আসেনি। হয়তো এভাবে কিছু না বলে বেরিয়ে যাওয়ায় হয়তো ওর ইগোতে লাগে। এদিকে আমি ওকে ভীষণভাবে মিস করা শুরু করে। ওর প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করা শুরু করে। ওর বক একসময় বিরক্ত লাগতো। ওই সময় ওর বক শোনাটা নেশায় পরিণত হয়ে যায়। ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। কেমন একটা ডিপ্রেশনে ভুগছিলাম। ওর বান্ধবীরাও ওর কোনো খোঁজ দিচ্ছিল না আমাকে। এদিকে সবাই আমাকে বলছিল ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে। আমি সব দিকে দিয়ে পারফেক্ট, আমার জন্য একদম পারফেক্ট। কলেজের সেরা সুন্দরী ছিল অরি। সবাই বলতো, কলেজের সেরা সুন্দরী তোমাকে প্রপোজ করেছে আর তুমি তাকে রিজেক্ট করছো। ওর প্রতি আমারও একটা ভালো লাগা কাজ করতো, আর বন্ধুদের ফিরিতে আমি রাজি হয়ে যাই প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য। এটাই হইতেছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আবেগের বশে মস্ত বড় একটা ভুল করে ফেলেছিলাম। অরি বান্ধবীকে অনেক কষ্টে রাজি করে অরির নাম্বার নিয়েছিলাম। এর ক্রেডিট অবশ্য নাইমের। ও মেয়েদের সাথে খুব সহজেই মিশে যেতে পারত। অরিকে ফোন দিয়ে আমি সরাসরি আই লাভ ইউ বলে দিই। তখন থেকেই আমাদের প্রণয়ের সূচনা। এরপর থেকে শুরু হয় লুকিয়ে ছুরিয়ে দেখা করা, ফোনে কথা বলা, কলেজ পাখি দিয়ে ঘুরতে যায়। এসব করে পড়াশোনা অনেক পিছিয়ে যায়। এতে আমার আফসোস ছিল না, কারণ ভালোবাসার মানুষ পাশে থাকলে আর কি চাই। এভাবে কেটে যায় কলেজের দিনগুলো। টেস্ট পরীক্ষায় ভয়াবহ রকমের রেজাল্ট খারাপ হয়। আব্বু ভীষণ বকা দেয়। পড়াশোনা নিয়ে আবার সিরিয়াস হয়ে যায়। এর ফলে অরিকে আগের মতো সময় দিতে পারতাম না। বুঝতে পারছিলাম অরি আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। মনে মনে ঠিক করে নিয়েছিলাম পরীক্ষার পর পুরোটা সময় ওকে দিব। পরীক্ষার সময় ঘনিয়ে আসে, অরির সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ভালোভাবে সবগুলো পরীক্ষা কমপ্লিট হয়ে যায়। আমি আবার অরির সাথে যোগাযোগ করি। সব কিছু আগের মতোই চলতে থাকে। দুজনেই মেডিকেল এডমিশন কোচিংয়ে ভর্তি হই। উনি একটু থামলেন। ওনার চোখে অবি চিকচিক করছে। উনি ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকালেন। আমার বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। মনের মাঝে একটাই প্রশ্ন জাগছে, উনি কি এখনো অরিয়াপুকে নিজের জীবনে ফিরে পেতে চান? তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।